এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো তোমাদের আহাদ ভাইয়ের 3 নাম্বার বউ চলে আসছে। ওকে নিয়ে তখন আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, যেটা আমার ভুল হয়েছে পরে এটা বলা যে ওই আখি। কারণ ওইটা আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, তো সবাই এটা অনেক খারাপ ভাবে নিছো যে বিয়ে নিয়ে জিনিসটা নিয়ে কেউ প্র্যাঙ্ক করে, এই জন্য বলছিলাম ওইটা আখি। ওটা আখি ছিল না, এটা ও ছিল। যেটা হচ্ছে প্র্যাঙ্ক ছিল, ওটা কোনো বিয়ে হয় নাই। যার জন্য আমি আজকে ওর সাথে যোগাযোগ করছি, যখন আমি দেখছি যে না এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, আমি ওরে বলছি। তারপর ও আমাকে বলছে যে ও দেখছে জিনিসগুলো না। হ্যাঁ আমি দেখছি। আর ওর এখনো বিয়েই হয়নি, সো এটা তো ওর উপরে অনেক এফেক্ট পড়তেছে যে ওর তো সামনে বিয়ে হবে। ও তো ছোট একটা বাচ্চা, ওর এখনো বিয়ের বয়সই মনে হয় না 18 হয়েছে। 18 হয়নি, 18তে পড়বে। কবে? আগস্টে ওর 18তে পড়বে। ওর এখনো বিয়ের বয়সই হয় নাই, তো ও তো বিয়ে করবে, তো এটা ওর উপরে একটা এফেক্ট পড়বে। তারপর আমি ওর সাথে যোগাযোগ করছি, যেহেতু ওর সাথে আমার পরিচয় সবসময় আছে যে তুমি কি তাহলে আসবা আমাদের পাশে? আসো বলছে। আপু হ্যাঁ, তাহলে আমারও ভালো হয় তোমারও ভালো হয়, এই জন্য কিন্তু আজকে আসছে। ওর সাথে আজকে কিছু ভিডিও বানাবো। কিন্তু ওর একটা জিনিস চেঞ্জ হয়েছে, ওর চুল কেটে ফেলছে। ওর চুল অনেক বড় ছিল। আর ও মাস্ক পরে আসতে চাইছে, কারণ যেহেতু ও চায় না, যেহেতু এখন আমরা কিছু করলেই ওটা ভাইরাল, তো ওর ফেসটা ওকে ওকে দেখে ফেললে তাহলে এটা নিয়ে আরো বেশি খারাপ হবে, ওর ফ্যামিলির উপরে আরো বেশি এফেক্ট হবে, কারণ ওর ফ্যামিলি আছে, ইন ফিউচার ওর বিয়েও হবে। তো এটা তোমরা নিয়েই করো না, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। ওর সাথে তখন বিয়ে হয় নাই, তাহলে এখনো আমার পাশে দাঁড়ানো থাকতো না। তুমি বলো বাকিটা। যাই হোক গাইস, আমি নাকি আহাদের 3 নম্বর বউ, ঠিক আছে? ওইটাই ক্লিয়ার করার জন্য আজকে আসছি। টিস্যু হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে, দেন আমিও বিষয়গুলো জানছি, দেন যোগাযোগ করে এখানে আসা হয়েছে আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। আমি কি অ্যাকচুয়ালি আহাদের 3 নম্বর বউ কিনা? তাহলে বলো বউ কিনা। এটা তো বলো নাই। বউ তো না ভাই, ও জীবনে ক্যামেরার সামনে এভাবে কথা বলে। ওরা যখন প্র্যাঙ্ক করছে ওরে নিয়ে, ওরে একটা লাইভ করছিলাম, ও খালি আমার নিচ থেকে খোঁচাইতেছে, ইসু ওই যে আর কিছু বলবো না, আর কিছু আবার ইন ফিউচার যদি আমার কেউ বিয়ে না করে, এটা সত্য মনে করি না। তো এখন দেখলাম সেটাই কিছু মানুষ জেনেই যে এই কথাটা বলছে, সেও কিন্তু জানে এটা একটা প্র্যাঙ্ক ছিল। জেনেও ভাবছে এটা এখন বললে সে যা বলে মানুষ সেটাই বিশ্বাস করে, এটা এখন বললে মানুষ বিশ্বাস করে নেবে। এত সোজা না, ঠিক আছে? তাহলে আজকে ও এখানে আমার সাথে এখানে আসতো না। যাই হোক, এটাই তোমাদের কাছে বলবো যে ওর সাথে জাস্ট ওটা একটা প্র্যাঙ্ক ভিডিও আমরা করছিলাম। এটা হচ্ছে ও এখন ও আজকেও মাস্ক পরে আসছে, কারণ ও অনেক বেশি লজ্জা পায়। দেখবা ইন ফিউচার যদি আবার ওর সাথে দেখা হয় কোনো একদিন, মাস্ক ছাড়া চলে আসবে, কারণ ও আমাকে অনেক বেশি পছন্দ করে। ও সবসময়, আমি তোর বড়, তাও আমার তিসু বলে ডাকে। কেন ডাকো? আমার ভালো লাগে তাই। ওইটাতে হচ্ছে কমফোর্ট ফিল করি আপুর টাপুর থেকে। বড় মানুষটার নাম ধরে ডাকে ও কমফোর্ট ফিল করে। যাই হোক, আচ্ছা যাই হোক, তো তোমাদের সবাইকে দেখাই দিলাম আমাদের 3 নম্বর বউ। আমি জানি এই ক্লিপটা এখন খালি একটু কি করবে, ঠিক আছে, আপলোড দিবে, একটু কি ভাইরাল। হ্যাঁ, যদি যদি সেটা মনে করো আমাদের কিছু যায় আসবে না, কারণ আমরা জানি, ও জানে বাকিটা। তো এটাই বলবো, এখন হচ্ছে একটু পরে ওর বাসায় যেতে হবে, ওর পড়াশোনা আছে, তারপর হচ্ছে ওর বাসায় না, ওর এত তাড়াতাড়ি বিয়ে না, তাড়াতাড়ি বিয়ে না দিয়ে ওর বিয়ের বয়স এখনো হয় নাই, ওর নাকি এত তাড়াতাড়ি বিয়ে? আজব। অনেক কিউট, কিন্তু চুলগুলো কেটে ফেলছে, জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বলছিলাম যে চুল কাটবা না। চুল উঠে যাচ্ছে, দেন আম্মুই কেটে দিছে। ওর চুল অনেক বড় ছিল, অনেক না আমার তো এত বড় না। আমার চুল কত বড় হয়েছে দেখছো তখন? হ্যাঁ তোমার চুল মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তখন ছোট ছিল যখন তখন ছোট ছিল, একটু ছিল। যাই হোক, আলিশাকে ছোট অনেক আদর থাকলেও করছে। আমারটার থেকে বড় ছিল তখনও। তোমারটা যে একটু বড় ছিল, বেশি না। একটু বড়। আর ও তখন নাকি আমি ওর সমান লম্বা ছিলাম গাইস, বলো। আমার মনে নাই, 2-3 বছর আগে। 2 বছর আগে। 2 বছর। আর তখন হচ্ছে কি, ওই প্র্যাঙ্কের সব ভিডিও কিন্তু আমি হাইড করে দিছি ওর জন্য, কারণ ওর এটাই প্রবলেম হচ্ছিল, কিছু কিছু মানুষ ওকে চিনতেছিল, কারণ ওর ফ্যামিলি মেম্বারস ওর ভয়েস তো সবাই চিনে। যার জন্য কিন্তু আমি পরে ওটা বলছি যে ওটা ও ছিলই না ডিরেক্ট, কিন্তু আমি এটাই বলছি সরাসরি যে এটা হচ্ছে তোমাদের আখি আপুই ছিল। হ্যাঁ, আখিও কিন্তু ওইটাই বলছে ওর সুবিধার জন্য। কিন্তু যেহেতু এখন ওরে সেই মিথ্যা, মানে ওরে এখন বউ বানাই দিছে, এই জন্য হচ্ছে আমি আজকে ওর সাথে যোগাযোগ করছি, ওকে আনাইছি, কারণ ওর সাথে এটা তাহলে অন্যায় হবে, আর আমার হাজবেন্ডের সাথে তো অন্যায় হবেই। যাই হোক, তো আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখন হচ্ছে আমরা বের হব, আমাদের অনেক কাজ আছে, ওকে আগে দিয়ে আসবো, আর আমরাও হচ্ছে বের হবো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। রেডি হয়ে গেছি আমি, এখন হচ্ছে আমরা সবাই মিলে বের হবো। কোথায় যাবো সেটা আমাদের সাথে থাকলে তোমরা জানতে পারবা। আর এই পিছনের গ্লাসটা এখনো লাগাইনি, কারণ আমি একবার নতুন বাসায় যেয়ে এগুলা ঠিকঠাক করবো, যেহেতু বাসা পাল্টাতে গেলেও গ্লাসের একটা ভাঙার চান্স থাকে, সেই জন্য হচ্ছে এগুলো পরেই ঠিকঠাক করব। আর আমরা যাওয়ার সময় হচ্ছে ওকে ওর বাসায় নামাই দিব। ও আমার সাথে আজকে দেখা করতে আসছে, অনেকদিন পর ওর সাথে আজকে দেখা হলো, অনেক বেশি ভালো লাগছে। মাঝে মাঝেই আসবে, তোমরা দেখতে পারবা, কারণ আমার ছোট বোনের মতো।
ওকে আমি আদর করি দেখে আমার নাম ধরে ডাকে, এমনিতে ও অনেক ছোট। যাই হোক, তো আশা করি সবাই ক্লিয়ার। তো মিথ্যা বলারও ভাই একটা লেভেল থাকে, ঠিক আছে? সবকিছু নিয়ে আর মিথ্যা সবসময় বলতে হয় না, এটাই বলবো। আর কিছু বলার নেই আমার, আর যা ইচ্ছা তাই করতে থাকুক, বলতে থাকুক। হাই ইরফান, তা যাবা না আজকে? তার আজকে লেংটু তো শার্ট প্যান্ট পরো, চলো এভাবেই চলো, সমস্যা নেই, চলো গরম, তুমি ছোট মানুষ, চলো। তো আলিশাকে আজকে নিয়ে যেতে চাইছি, কিন্তু আলিশা ঘুমাইছে, এই জন্য ওকে নিয়ে যাবো না। আমরা এখন বের হবো, যাওয়ার সময় ওকে ওর বাসায় নামাই দিয়ে যাবো। তো এখন আমরা যাই, চলো। কত বড় হয়েছে চুল, মাশাআল্লাহ। আমাদের বাইরে যাওয়ার কোনো ভিডিওই তোমরা দেখতে পারলো না, কারণ আজকে আমরা ঘুরে তারপর একটা কাজ করতে গেছিলাম। একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, যেটা মাস শেষে তোমরা দেখতে পারবে। দেখো সারপ্রাইজই হবে। সারপ্রাইজ না, আমি বইলা দিই, না বইলা দিই। চুপ করো ভাবি, ভাবি আসলেই কুটনি, চুপ করো, বলবো না। এটা সারপ্রাইজ। আচ্ছা, তোমাদেরকে বলে দেখো আমি কুটনি। সারপ্রাইজ তো মুন্তা দেখাইছে, ওরা সবাই দেখছে। কি ও সবাই সন্দেহটা আমি কইলাম না, দিদি কি করছে? এখানে তো তারপরে দাও, আমরা খাই। না আসছে বাইরেটা শোনা। আমি কেটে দিয়েছো না যে হাতটা কাটবে। তাহলে কি কাটলাম দে? এই গান গান কেটে দিই। আমরা অনেক খাই দেখছি। এই মাস শেষে তোমরা একটা সারপ্রাইজ পাবা। চাকু আর তার সময় আমরা ওরে ওর বাসায় নামাই সবচেয়ে দুঃখের বিষয়, ভাবি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার খুব কষ্ট দিচ্ছে। ভাবি তোমার কষ্ট হয় না? না কষ্ট হয় না, কুটনি মানুষ ছাড়া লইব। দেখছো, দেখছো, তোমরা দেখছো আমার ছেড়ে যেতে বলে এর কষ্ট হয় না। হাত কাটবা, আমি কাটবো। আমার ওইটা মিষ্টিটা অনেক মজা লাগতেছে। আল্লাহ এত গরম কেন? দেখি অনেক গরম, অনেক গরম। দাঁড়া না, গরম। গরম খাই, সমস্যা নেই। বুকটা পুরো কাটা। তাহলে আমাদের ফুচকা পার্টি চলতেছে। হ্যাঁ, আমরা আসার সময় আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, আজকে জ্যামেও পড়ছিলাম। নাগা দিয়ে দাও বাইরে। একটা ঝালা সব আমি দেখছো, ঝালারও নাই। স্পেশাল চাই নাই না তো বললাম এক্সট্রা করে দিন এই মনটা লাগে। না, আমার অনেক জাল। এক্সট্রা যার মনে মিশিয়ে আরে নাও না ভাবি। মানে খাও, তোমার জামাই রাখো। আমি কেন খাও না, রাখ নাই। ও তোমার কাম করতেছে, ভালো হয়েছে একবারে ভাই। এটা আমার অপমান করছে না। ভাই দেখেন, আল্লাহ বিচার করছে ভাই। এদিকে দেখো। তুই খাইতে পারতেছ না, আমি পারবো, আমি পারবো। যত আজক আমি পারবো দেশ। আল্লাহ, তুমি খাবার নিয়ে এভাবে করে জানো, মৃত্যু হয়ে যায় মানুষের গলায় খাবারের ভয় আটকে। আচ্ছা, sorry। সবকিছু নিয়ে ফায়দা ভালো না। কত হইছে এই চটপুটিরই কম কম লাগতেছে চটপটি কয় টাকা আছে? এনে 200 টাকার চটপটি, 200 টাকার ফুচকা এই কটা? এত কম? ভাবি এটা কি দাদা বাবা? তোরা কি আমি টাকা বাবু মাইরা না। খাইছস? আমি যদি কয় টাকা খাইছস? ও বাবা এটা কি এটা ডাল এটা তো কয় আসবে টাকা না। মাইরা খাইছস? চটপটিটা একটা বড় বাটি আনো, রাত। বড় বাটি চট দিতেছে। আমি ফুচকা প্রতি 2 টাকা মেরে খাইছি তাতে যদি এই বাসার সামনে ডালটা না অনেক সাশ্রয় তো। এই শালার পর শালা টাকা বেশি না। মরিচ নাই। সত্যি কথা ভাবি, মিছা কথা বলি আমি। এই দেখো কিভাবে স্বামীকে খাওয়াইতে হয়, আমার দিকে আল্লাহ তাকাও। মরিচ দিয়া ভাই জালকে জামাইরে কেমনে খাওয়াইতে হয় দেখো। না খাও। তোমার কপালটা ভালো যে ভাই তোমার রেখে একটা বিয়ে করেনি, তুমি যে অত্যাচার করো। ওই বিয়া করলে আর আমি জুনিয়া সাকিবের মতো করে দেবো। ওই কি বিয়া করবো? ও চিন্তা করলে তো জুনিয়া সাকিব বানাই দেবো। আমি কত ভালো দেখছো। অনেক ভালো ভাই। তোমার ও চিন্তা চিন্তা ভাবনা- করলেই তো দিব আমি তুমি যে জুনিয়া এত ভালো, সবাইকে কেন প্রমাণ করতেছো? যেটা সত্যি বাস্তব কথা, নেক্সট টাইম সাবধান। যেটা সত্যি কথা। আমি যেটা করি সেটাই করি। ভাই কসমার এটা কোনো ইয়ে নাই। ও যদি চিন্তাও করে আমি জুনিয়া সাকিব বানাই দিব রে। কিন্তু মানুষের সামনে এমন প্রমাণ করতেছো যে বিয়ে না দেখি। তাহলে বাকিটা তোমার মতো বলো। রাজ রে সবাই কয়, রাজ কি ভাবির ভাই? এই দেখলে তো গুলো এখানে মিলে গেছে। এই তো মেলা কি হারাই গেছে নাকি কোনো কিছু? হারাই গেছিলি? ভাই তোমার বাপের এই ছোট পোলা থাকতে পারে, আমার মামুর এত বড় মাইয়ে থাকতে পারে না, অসম্ভব। আমার মামার আমার একটা একমাত্র মরিচ হবে সন্তান, তো মরিচ বড় বিষয়। আদরের একমাত্র ছেলে। আমাকে আদরের না? অগদরে না। এই নাগা দিন তো ঠিক আছে, আমি মামার কইতেছি নেক্সট তোর নাগাটা? বানাই তোর নিতে খারাপ। হ্যাঁ নাগা নাগা দেবো। খুদাই ভাবি ফুসকালারে গালিটা দিল, গালিটা খায় রাজ আর ইরফান। কারণ ফুচকা এক প্যাকেট টেবিল উপরে রেখে দিছে। আজকে কি হয়েছে জানো, মশলা খালি খেলে ওরা বেশি খাইছে, পরে ফুচকা করে ফুচকা খালি খাইছে।
তাহলে বলো রাজ আর ইরফান খায় না গাড়িটা, ভাবি তুমি গাড়িটা বলো যে ঘুরাইয়া এটা রাজ আর ইরফানের জন্য। চল না, বলো হ্যাঁ ইয়েস। এটা তো দুইজনের জন্য দরকার ছিল, মিথ্যা মিথ্যা আমি বেতার আছি। সরি ভাই। ভাই আম খান ভাই, এটা সবকিছু মজাই ছিল, ভালোই লাগছে। খালি ফুচকাটা পরে টেবিল থেকে আনছে, না এরা আরো বেশি ভালো হইতো। ওরে বাবা কি টক, অনেক টক, অনেক টক। মজা লাগতেছে কে? অনেকগুলো টক হলো মজা। অনেক টক। আমি এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা কম মজা। এটা খাও। এটা দেখে আর পাকা পাকা লাগতেছে। পাকা না, আমি এটা খাই দাও শুধু তুমি। আল্লাহ মাথা কোন সব করে দেবো। কি और बोल करता ठीक है ये टॉक इधर কত মিষ্টি গাওয়ার মিষ্টি কাজ যখন চিবানোর পরে ওরে আল্লাহ, মজা লাগবে। এর একটু মজা না। এই মজা। এটা উপর দিয়ে কি মিষ্টি, হ্যাঁ বিটি টক। কি জঘন্য। এই আমরা কিনা উপরে ফিটফাট নিচে সরে সরে হাট একটু ভালো না। দুনিয়ার টকে গালে থাপ্পড় মারে টকে। অনেক মজা, অনেক মজা। ওই যে অনেক মজা। আল্লাহ ই কেমনে খাই দেবো। আল্লাহ ভাই টক লাগে, ছেলে মানুষের কাছে এত কিছু টক লাগবে। ছেলে মানুষের টক খাওয়া নিষেধ, হ্যাঁ বেশি টক খাওয়া ভালো না। ना মজা লাগতেছে। লাগে খাতারে তোরো। হ্যাঁ এই দেখো এই দুই আমার তো লাগলো না কই আমি বুঝছি এই জায়গায় লাগে, এই জায়গায় লাগে। ये আবার এই যে এদিকে হ্যাঁ না এমন মাঝে মাঝে হয়, এই জায়গায় এমন ভাবে লাগে। কিছু লাগে না। আরে এলিয়েন ভাবি না না এরকম মাঝে মাঝে হয়। চাবাইতে আউ এই জায়গাটা যে মনে কারেন্ট এমন লাগে না, ও কান চাবাইতে মাঝে মাঝে এমন হয়। এটা আমের দোষ না, শর্ট দিলে যেমন লাগে ঠিক তেমন। এটা আমের দোষ এটা না। দেখার বরফ কাঁচা আম টক আম যেটা হেডা খাইলে লাগে দাঁতে সমস্যা। মাঝে মাঝে লাগে এই যে এদিকে গিয়া দাঁতে সমস্যা বুঝছো? রসটা দাঁত দিয়া। তো সমস্যা, দুদিন পরে ব্যথা হয়। সমস্যা। আপনার টুথপেস্টে কি নুন আছে? আমাদের যে নামাকে কে এটা এখন আপস পে প্রযোজ্য। আমার টুথপেস্টের নুন নাই, আমরা টুথপেস্ট লাগে নুন মিলাই ব্রাশ করি। ভাবি এটা বিট লবণ একটা লবণে ট্রাই করা উচিত। তুমি করো ভাই, না রে এটা খাবো না। আমার এটা একটু দুটো। অসহ্যকর একটা। আমি জীবনে মনে হয় ফার্স্ট এত টক খাইতেছি। না আমি খাবো না। তোমার না খাওয়া উচিত, আমি কেন খাই? আমার সবসময় টক ভালো লাগে অনেক। হ্যাঁ তার জন্য খুঁজে কেন বললাম না কোথায় ভাই? ছোট এটা কিন্তু টপিক থেকে ক্যামেরা ভিডিওতে চলে গেছে অসম্ভব, অসম্ভব, তোমরা কি চাচ্ছ আমাদের ভাবি ছোট আয়াস আসুক? অসম্ভব। অসম্ভব, যদি চাও, অসম্ভবকে সম্ভব করা। আয়াসি এখন আয়াস দূর, আবার ছোট আয়াস, আয়াসি ছোট, আয়াস বড় হোক আগে। ওই সিজারের রুমে আর যাইতে চাই না ভাবি। 2 বাজে এসে কয়ে গেছে মাছ চাই, কাম ধরছি। আলহামদুলিল্লাহ। আমি জীবনে যাইতে চাই না ভাই, বিশ্বাস করেন। যেই মেয়ে একবার ওটিতে যায়, দ্বিতীয়বার যায় ওর শিক্ষা না হইলে। প্রথমবার গেছি, দ্বিতীয়বারও গেছি, আর না আমার শিক্ষা হয়ে গেছে। আর এইবার ওটিতে যে কষ্ট পাইছি, এটা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো যে কষ্ট পাইছি। তারপর আবার বাবুটারে দেখতেও পারিনি। আর চাই না ভাই, আমার ওই স্মৃতি মনে পড়ে কই হই না ভাবি, আল্লাহ মাফ করুক। আসলে একটু বলো। অনেক ভালো লাগে। মাঝে মাঝে না 10টা বাজে আর প্রেসার উঠে যায়, আমি আর বাইরে যাব ভালো লাগে খাইতে। আমি বাসায় যাই জামা কাপড় চাই 10টা বাজে কালকে তোমার না মামা আসার আগে সব কমপ্লিট করে দাও কোসো সড়া হইব বেটা 9টা বাজে আইলো হাসি আর তুমি বাড়ি দেখো দেখো কি ঝগড়া করে, দেখো কোসো সড়া হইব এবারে ঘুমতে উঠবে 1টা বাজে বেটা 9টা বাজে উঠবো। ব্যাটার অফিসটা খুলবো কবে এরকম? রবিবারে কালকে না পরশুদিন ও তার কালকে ছুটি আছে, ইস পরশু দিন। কালকে রাত ভাই ঘুমাইবো আর কইবো ইস সকালে একটু দৌড়ান লাগবো। আমি ভাই আমি এটা ফিল করি কেন জানেন? আমি জীবনে কোনোদিন মর্নিং শিফটে পড়ি নাই, হ্যাঁ জীবনে কোনোদিন সকালে কোচিং করি নাই, কিন্তু একবার বরগুনা গার্লস স্কুলে মর্নিং শিফটে ভর্তি হয়েছি।
6 মাস পর আমি স্কুল চেঞ্জ করে লাইছি। সকাল 6টায় ক্লাস শুরু, 6টার পর কেউ গেটে ঢুকতে পারবে না, গার্লস স্কুল এত করা। স্কুল চেঞ্জ করে আমি ওটার সাথে করা কম যেটা হেঁটে গেছি, সকাল 10টায় ক্লাস, হ্যাঁ 9টার সময় উঠে আমি সুন্দর মতো করে চলে গেছি। এরপরে এসএসসি পরীক্ষার সময় শিক্ষা পাইছি কি, তখন তো আমি প্রেগনেন্ট। সকাল 7টায় অঙ্ক স্যার, হে বেড়াই হারে, সে এখন কলেজের টিচার, এখন স্কুলের নাই, সে সকাল 7টায় গেলে পড়াইবে না, পড়াইবে না। তার অনেক স্টুডেন্ট, তারও দোষ না ভাই। 6টা বাজে উঠে, আর প্রেগনেন্ট অবস্থায় তো বুঝেন সারা রাত ঘুমাই নাই। 6টা বাজে উঠা, তখন আমি এত বমি করতাম, ওই স্যারের বাসায় ঢোকার আগে আমি বমি করে এবার ঢুকতাম, বাইরে একবার বমি করতাম। এর কারণ আমার ফ্রেন্ডরা তো সবাই জানতো, প্রেগনেন্ট স্যাররাও জানতো। পরে মনে বসা আমি তোবা পড়ছি, আর তখন পরীক্ষা দীক্ষা মিসও দিতে পারি নাই যে প্রাইভেট পড়বো না, পড়তে আমি আর জীবনে কোনোদিন আমি কোন প্রাইভেট, আমি যতই এই অনার্সে যে পর্যন্ত আসছি পড়াশোনা করে, আমি কোনোদিন মর্নিং এ কিছু করি নাই, কোনোদিনও না। রাত 8টা পর্যন্ত পড়তে রাখে। হ্যাঁ 1:30 পড়ি। স্কুলে তো আমাদের স্কুলে কোচিং করাই তো হচ্ছে রাত 10টা পর্যন্ত। শীতের দিন, শীতের মধ্যে কাঁপতাম, তা সকালে প্রাইভেট পড়ি নাই, রাতে কোচিং করছি ভাই। আর এই জন্য আমি বুঝি তখন ওই যে আমি কালকে যেন আমার প্রাইভেট, আজকে আমি যখন ঘুমাইতাম টেনশনে আমি অর্ধেক রাতে উঠে যেতাম যে 7টা কি বাজে, এখনই এসে আমার ডাক দিব, আমার ফ্রেন্ডরা এসে আমার নিয়ে যেত, এখনই ডাক দিব যে তিশা ওঠ, তিশা ঘুম দোট। আমি ওরা রেডি আইতো, আমি ঘুম দোটে রেডি হইতাম, তারপর যাইতাম। কি যে প্যারা গেছে আমার, এই জন্য আমি বুঝি ভাই তো সেম এখন। সকাল 8টার সময় উঠতে হবে, উঠে ভাই স্কুলে পড়া আর চাকরি করা একই কথা। 7টার সময় উঠতে হবে, 8টার সময় ভিতর বেরোতে হবে ঘর থেকে। আল্লাহ, তা আপনার বাসা ঢাকা হইলে এত আপনার এত আগে উঠতে হইতো না মনে হয়। ঢাকায় জ্যাম তো অনেক, তো যেতে আমার এখানে যেতে বেশি সময় লাগে না, যতটুকু জ্যাম লাগে টঙ্গীতে। টঙ্গী ছাড়া কোনো জ্যাম কোনো লাগে না। আচ্ছা তুমি এখন ওইদিকে টঙ্গীতে যাই কিভাবে আপনি অফিস করেন সবার থেকে? আমরা বাসা নিয়ে নি, চলো ভাবি তো আমার ঘরে ছেড়ে চলে যেতে স্যার, আমরা এনে থেকে কি করব? আচ্ছা চলো আমরা টঙ্গী চলে যাই। না টঙ্গী যাবো না, উত্তরা যাবো। টঙ্গী আমার ভালো লাগে না, বস্তি। আমি যেখানে বাসা নেবো সেখান থেকে আমার অফিসের গাড়ি ছাড়বে, উত্তরা নিব আমি নিয়ে নেবো যেখান থেকে। আমি বললাম, প্রমিস করলাম সবাইকে, ওইখান থেকে আমি যেখান থেকে বাসা নেবো সেইখান থেকে অফিসের গাড়ি ছাড়বে, তাহলে কাজ গেটের সামনে থেকে গাড়ি তাহলে ছাড়বে। এক কাজ করে আমরা বাসা ছেড়ে দিই ভাবি, তাহলে তোমাদের সাথে আমার অনেক দূরত্ব হয়ে যাবে। হ্যাঁ এটাই বাই বাই হয়ে এটাই যাবে। ভালো হবে। তারা বাসা ছাড়বে, বাই বাই হয়ে দূরে যাবে, থেকে ভালোবাসা থাকা যায়, সেটাই প্রমাণ হবে। আমরা চলে যাই। হ্যাঁ এক কাজ করে আই তোমার পেজের নাম তোমার পাশের বাসার ভাবিকে আপনি দিবা, দিবা পাশের এলাকার ভাবি, না পাশের শহরের, দূরের এলাকার ভাবি, দূরের এলাকার কাছের ভাবি। এত বড় নাম দিও। তাহলে দেখলো তুমি যে বাসায় শিফট করে গেছো তার আশেপাশে তো অনেক, তখন বলবে কি এত বড় নাম না দিয়ে সহজ একটা নাম দিয়ে দিতে পারে। কি? জি বলেন। কুটনি ভাবি। আমি কি কুটনামিটা করছি? আপনি তো কুটনি ভাবি। কি কুটনামিটা না আমি তোমার সব কোয়েশন, তুমি নাম দাও পাশের বাসার কুটনি ভাবি, তুমি দিলা না, আমি অনেক কষ্ট পাই, ভাবি এই জন্যই তুমি কুটনি। আপনার কানের দুলটার ভিতরে দেখি একটা পাখি খাঁচার ভিতরে আটকে রয়েছে। হ্যাঁ পাখি কই? হ্যাঁ ওই পাখি দৌড়চ্ছে, কই কিচির কিচির করতেছে। আন্দাজে খাঁচা না ওটা, হ্যাঁ আচ্ছা, পাখি তো নাই। খাঁচার ভিতরে পাখি তো। আমরা বলদ বানাইছে, আমরা বলদ কোথায় পাখি কই? শয়তান বেটা, বলদ বানাইছে। এটা খাঁচা না, এটা তাজমহল। ভালো হয়েছে নেহা, এমন বোনই দরকার বুঝছো? আল্লাহ আমার একটা বোন দিল না। থাক, এখন আমার একটা বোন আছে, কপালে শনি আছে। আপু আমাকে অনেক আদর করে, যখন আম্মুর বাসায় যাই তখন আপুর সাথে কথা বলি। আপু আমার আম্মুকে হচ্ছে আম্মু ডাকছে, আম্মুকে অনেক বেশি ভালোবাসে আমরাও আমাকে। কথা বলি। আমি প্রথমে একটু রাগ করছিলাম এই বিষয়টা নিয়ে, কিন্তু আম্মু হচ্ছে আম্মুকে অনেক ভালোবাসে, আর আম্মু অনেক ভালোবাসে। আপু আমাদেরকেও অনেক ভালোবাসে, কথা বলছি, আপুর হাজবেন্ডের সাথেও কথা বলছি। এত সুইট জানো, বা একটু একটু বাংলা পরে আপুর একটা আসসালামু আলাইকুম কুকুর আছে। বলে। হ্যাঁ একটা কুকুর আছে, অনেক সুন্দর, অনেক কিউট পুডেল, খুবই কিউট। বলছি আপু তুমি আসলে কি ওইটার পুডেলটা নিয়ে আসতে পারবে? কয়, না ওকে আনা যাবে না। আপু শাশুড়িরা কেমন লাগে দেখতে জানো, ওই যে টাইটানিকের, হ্যাঁ কেমন বুঝেন আপনি? আপনি জানেন কেমন জন কইছেন, একজনই আছে বিউটি সুন্দরী বুড়ি, সব টাইমিকে হ্যাঁ সেম ওটার মতোই লাগে, টাইটানিকের বুড়িটার মতো লাগে না আপুর? নাইটলাটার মতো আপুর যে রোজ। শাশুড়ি, রোজ 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 রোজের মতো না, বুড়া বুড়া বয়সের রোজ। ওইটা, এই এটা কি ফোন? আলট্রা। এটা কার? ওই যে চাইনার তোমার যেটা আছে আমার ওটা। সাথে এক্সচেঞ্জ করছো। ও না, আমি না এটা বেঁচে কক্সবাজার থেকে। এটা বেচে বলে কক্সবাজার গেছি, তাহলে আম্মুর কাছ থেকে 80,000 নিয়ে কি করছি? কক্সবাজার বলে ফোন বেচে গেছি। ফোন দাও, ফোন দাও। তো আমরা হচ্ছে ভাবিদের সাথে ফুচকা খাওয়ার পরে ভাবিরা বাসায় গেছে, তারপর হচ্ছে আমরা বাসায় অনেকক্ষণ রেস্ট নিছি, তোমাদের ভাই একটু গেম খেলছে, আবার আমরা একটু লগ ইন দেওয়ার চেষ্টা করছিলাম, পারি নাই। কি যে প্রবলেম হয়েছে আমার আইডিটা ট্রু ফ্যাক্টর নিয়ে, কালকেও আমি বলছি তোমাদের সাথে। আজকে যে কাজটার জন্য গেছিলাম এটা তোমরা মাস শেষে দেখতে পারবা, জানতে পারবা।
তবে যেটাই দেখতে পারবা তোমরা অনেক বেশি খুশি হবা, যেটা প্রতিদিন দেখতে পারবা তোমাদের দেখার যাই হোক কিছু না বলি। আর আমি অনেক বেশি খুশি কারণ তোমাদের ভাইয়ার ফোনটা আমাকে দিয়ে দিচ্ছে আর আমার ফোনটা তোমাদের ভাইয়া নিছে। অনেক সময় হয় কি অনেক দামি জিনিসের চেয়ে ওয়াও নিয়ে আসে দিকে কম দামি জিনিসও বেশি ভালো লাগে। ওয়াও এটা তো আমার মামি বলে নাই। মামির কেক বানাইতে বলছিলাম, মামি একটা হচ্ছে এটা কি বলে সুইস রোল কেক, আরেকটা হচ্ছে চকলেট কেক, দুইটা বানাইছে। ইয়ে চকলেট কেকটা অনেক সুন্দর। আজকে মামি আমার মেসেজ দিছে বুঝছো, মানে আরাফের আম্মু মানে আমাদের ভাগ্নে আরিফের বউ, যে মামি আমার কেকের বিজনেস বন্ধ হয়ে গেল গো। আমি কি রে কি হলো, মানে আমাকে বলতে তোমাদের ভাইয়ের আইডিতে মেসেজ দিছে কারণ আমার তো পায় না। তো মেসেজ দিয়ে পরে বলছে যে মামা মামি কি আছে, পরে আমি ভয়েস দিছে হ্যাঁ আমি মামি বলো। পরে বলে কি যে কেকের বিজনেস তো বন্ধ হয়ে গেল। আমি বলি কেন? পরে বলে যে তুমি অর্ডার দাও না তাই। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে আজকে আমার জন্য চকলেট কেক বানাও। একটা পিৎজাও বানাইতে বলছিলাম আমার জামাইয়ের জন্য, আমার জামাইয়ের পিৎজা খুব বেশি পছন্দ, যে ও পিৎজা খায়। ও অনেকদিন ধরে প্রহারে বলতেছে এমন একটা পিৎজা বানিয়ে দেওয়ার জন্য যে পিৎজাটা হচ্ছে ক্যাপসিকাম থাকবে না, কারণ তোমাদের ভাই ক্যাপসিকাম খায় না, কিন্তু এখন ওটা বানিয়ে দেয় না, বলছে কালকে বানিয়ে দিবে একটা ক্যাপসিকাম সহ আর একটা হচ্ছে ক্যাপসিকাম ছাড়া। আর এটা দেখো এটা হচ্ছে সুইস রোল কেক। এটা আগে এটা চকলেট ফ্লেভার আর ভিতরে ক্রিমটা মেবি ভ্যানিলা ফ্লেভার। এর আগে আমি মামির হাতেরটা খাই নাই। মামির আগে আমাদের একটা দিছিল হচ্ছে অরেঞ্জ আর একটা দিছিল কি স্ট্রবেরি। বিসমিল্লাহ খাই দেখি। এটা খেয়ে তুমি বেশি মজা পাবা, এত সফট একদম যেমন তুলতুলা। একদম তুলতুলা। এটা 12টা বাজে দিছে। আর একটা জিনিস হচ্ছে এই কেকগুলো কিন্তু তোমরা পেয়ে যাও প্রভাস বেকারি। নাম বলে তো অনেকে বুঝতে পারো যে ফ্রিতে এডি আমার মামি দিছে। বিশ্বাস করো গত মাসে মামির 18,000 টাকা বিল দিছি খালি কেকের লিগা। প্রতি মাসে 2 বাচ্চার 2বার কেক লাগে, 2 বাচ্চার মায়েদের কেক লাগতো, বাপের আলাদা পিৎজা লাগতো, খালার লাগতো, মামুর লাগতো, মামির লাগতো, সবার। এই 18,000 টাকা বিল দিছি গত মাসে প্রভা মামিরে। আর এই মাসে আবার কত হবে, এটা মাসে এই মাসে কমই হবে কারণ লাস্ট অনেকদিন পরে যে কেক আনছি। আর মামি হচ্ছে সারা মাস কেক বানায় আমাদের দেয়, পিৎজা বানায় দেয়, মাস শেষে আমরা হচ্ছে মামিকে টাকা দেই। তো এই মাসে কত হবে, এই মাসে কমই হবে কারণ এই মাসে অনেক কম আছে। এই জন্যই মামি আমার বলছে মামি গো আমার কেকের বিজনেস শেষ হয়ে যেত। তারপরে যেহেতু হচ্ছে নিজস্ব মানুষ তাই পেজটার নাম বলে দেই আমি, হচ্ছে প্রভাস বেকারি, না এটাই তো পেজ, হ্যাঁ প্রভাস বেকারি। মামি অনেক সুন্দর কেক বানায়, মামির 2টা বাচ্চা আরাফ তো কি দুষ্ট জানো মাশাল্লাহ। তারপর আবার হচ্ছে ছোট আনায়া, দুজনকে নিয়েও কেক বানায়। ওটা তো টেস্টি ট্রিটের কেক, ওটার চেয়ে এটা মজা। সত্য কথা বলে দিবি, ওটার চেয়ে এটা মজা। ওটা কালকে পুরোটা খাই নাই, ওটুকু একটা কেক, কিন্তু এটা বেশি মজা। আচ্ছা এখান থেকে হচ্ছে পাশের বাসার ভাবিদের বাসায় দিয়ে আসো 2টা। ইরফান একটাই আনো, ছোট বাটি আনো। এই কেকটা এখন কাট করব, তাহলে এখান থেকেও দিতে পারবো ভাবিদের। ঠিক আছে এই ইরফান একটা চাচু নিয়ে আসো, চাকু আর একটা বাটি, 2টা বাটি নিয়ে আসো। একটা চাচু নিয়ে আসো। এই কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো, হ্যাঁ এই কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে। হয়েছে হয়েছে। চামিচ দিয়ে কি করবো, চাকু আনো, আমি এদিক দিমো তো পাশের বাসার ভাবিদের। একটা বাটি তো হবে না, আরেকটা বাটি আনো। যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, আমাদের কত সাবস্ক্রাইবার হয়েছে টিয়াতে? 3,11,000। ইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে। 3 লাখ। আমি একসময় 1 লাখ মানে ভাবতাম যে কবে 10,000 সাবস্ক্রাইবার হবে, কবে 1 লাখ সাবস্ক্রাইবার হবে, এখন 3 লাখ। আমি ভাবতেছি কবে 10 লাখ হবে ইনশাল্লাহ। আসলে মানুষের চাহিদার কোনো মানুষের চাহিদার কোনো শেষ নাই। আমি কেকটা এখন কাট করব। বিসমিল্লাহ। আমি সত্যি বিসমিল্লাহ বলেই কাটছি। এটা পুরা মনে হয় চকলেট ওভারলোডেড কেক।
আমি এত বড় পিসটা যে কাটলাম, আমি এখন এটা উঠাইতে পারলেই হয়েছে, আল্লাহ আল্লাহ কইরা সুস্থভাবে। আল্লাহ পড়ে যাবে। পড়ছে? হ্যাঁ, পরে নাই, বুঝছো? যে রাধে সে চুলো বাঁধে, বুঝতে পারছো? কি সুন্দর দেখো। এটা যাবে ভাবিদের বাসায়। আউ, এটাও যাবে ভাবিদের বাসায়। না, দিয়ে আসো এই দুইটা। ঘুমায় নাই এখনো, আমি শিওর। যাও, আর লাগবে না, চাকু মাকু নিয়ে যাও, আমি ওটা দিয়ে উঠাইতে পারছি। আর তোমরা নাও, কেক খাও, তোমরা খাও, আমি এখন খাবো না, এগুলো নিয়ে যাও। আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আজকে না শুধু 2-3 দিন যাবতই। তো গতকালকে হচ্ছে চরকি, গতকালকে না, গত কয়েকদিন আগে চরকিতে হচ্ছে দিছে, কি বলে, জঙ্গলি মুভি, বরবাদ মুভি, আর হচ্ছে দাগি। তো বরবাদ সবার আগে দেখছি, সাকিব খানের ফার্স্ট লাভ, বলবো না, নায়ক কোনোদিন লাভ হয় না, ফার্স্ট চয়েস, এর জন্য হচ্ছে সাকিব খানেরটা আগে দেখছি, যেটা হচ্ছে বরবাদ। তারপরে আমি নিশোরটা দেখা শুরু করছিলাম, দাগি। কেন জানি আবার জঙ্গলিটা দেখলাম, জঙ্গলির অনেক রিভিউ দেখছি, অনেকে কান্নাকাটি করতেছে। সো জঙ্গলিটা শুরু করছি, জাস্ট একটু সময়, 1 মিনিট না 2 মিনিট দেখছি নামের পরে। তো ওইটা হচ্ছে এখন দেখবো, জঙ্গলি মুভিটা কেমন সেটা দেখবো, কারণ হলে যে আমার তেমন মুভি দেখা হয় না। আমি আমি কেন জানি না, আমার লাইফে আমি শুধুমাত্র একবার হলে গেছি, যেটা হচ্ছে হাওয়া মুভি দেখতে। তা আমার ভাইয়ের সাথে, তারপরে আমাদের আরো পাশের বাসার একটা আপু ছিল, ওই আপুর বোন, আমরা সবাই মিলে গেছিলাম, যেটা হচ্ছে ইসে সাভার নবীনগর যে হলটা, ওইখানে দেখছিলাম তোমার, কি বলে, হাওয়া মুভি। তারপর থেকে আর এত ভিড়, এত ক্রাউড আমার ভালো লাগে না, এই জন্য আমার কখনো হলে যাওয়া হয় নাই। এরপর থেকে তো ব্যস্ত 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 ব্যস্ত। আসলে আমার লাইফটাকে সুন্দর করার জন্য, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য আমি প্রতিদিন যেই কাজগুলো করি না, এগুলো হচ্ছে কেউ আমার জায়গায় এসে করলে তখন বুঝতে পারবা যে কতটা পরিশ্রম করতে হয়। যে সবাই জানো ফেসবুক থেকে, ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই করা যায়, বাট এটার পিছনে এফোর্ট দিতে হয়। যারা ভিডিও বানায় তারা জানে যেগুলোর পিছনে কতটা এফোর্ট দিতে হয়। তুমি আজকে ভিডিও দিলেই যে কালকে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এমন না। 3 বছর বসে কিন্তু এই জায়গায় আসছি, 3 বছর। একদিন ফার্স্ট দিন ব্লগ করছি, সেদিনই ভাইরাল হয়ে গেছে সেটা কিন্তু না। একটা একটা করে সাবস্ক্রাইবার গুনছি, একটা একটা করে লাইক গুনছি, একটা একটা করে ফলোয়ার দেখছি আমরা সবাই মিলে। পুরো সবাইকে, শুরু থেকে আমাকে যারাই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করে আসছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে। সেটা হেটার্স হোক, ভালোবাসার মানুষ হোক, লাভার্স হোক, যাই হোক না কেন। তবে আলহামদুলিল্লাহ যে আমার ফ্যান বেসটা এত বেশি মজবুত, তোমরা সবাই আমাকে এত বেশি ভালোবাসো, যেটা প্রতিনিয়ত আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। যে কেউ আমাকে খারাপ কথা বললে তোমরা ওটা নিয়ে এত ফাইট করো, আমাকে ইনবক্স করেও জানাও যে আপু তোমাকে নিয়ে কথা বলছে, ওটা ধুইয়া দিছি। তো এটাই আসলে ভালো লাগে। মাঝে মাঝে ইরফান বলে মামি আসলে টিয়ার ফ্যান বেস বেস্ট। এটা আমি সবসময় বলি যে যাই হোক না কেন, দুনিয়া উল্টায় যাক না কেন, দুনিয়ার সবাই একপাশে চলে যাক না কেন, টিয়ার ফ্যান বেস একপাশে। যে হ্যাঁ, কারণ ওরা শুরু থেকে আমার কষ্ট দেখছে, আমার এফোর্ট দেখছে, আমি কার জন্য কতটুকু করছি। এই পর্যন্ত যতগুলো পেজের সাথে প্রমোশনের কাজ করছি, রাত জেগে যতগুলো লাইভ করছি, যতগুলো ভিডিওস মেক করছি, যতগুলো ভিডিওসে ভয়েস ওভার দিছি এই 3 বছরে, এটা অনেক 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 এফোর্ট দিছি, অনেক বেশি, এখনো দিচ্ছি। প্রতিনিয়ত ব্লগ করে যাচ্ছি, এডিট করে যাচ্ছি। তার মধ্যে তো এখন ইরফান আছে, ও আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। আর ইরফান এমন একজন এডিটর যে আমার একদম মনের মতো। ইরফানের রিয়াকশন যদি দেখতা, কারণ ওরে আমি একটা ভিডিও যেভাবে বলবো ঠিক ওইভাবে, সেম ভাবে, তার থেকে সুন্দর করে আমাকে এডিট করে দেয়। এটা আমার এত ভালো লাগে। আর জিহাদ আবার ভিডিও শুটে সব থেকে বেশি, মানে ভিডিও শুটটা নেওয়াতে সব থেকে বেশি এক্সপার্ট। আমি সবসময় বলি জিহাদ আর ইরফান এই দুজনের কম্বিনেশনে আমার একটা পারফেক্ট ভিডিও বের হবে সবসময়। এটা সবসময় যে জিহাদ যে ভিডিও নেয় আর ইরফান যেটা এডিট করে সেটা পারফেক্ট হয়। আর ওইটা আমার হাজবেন্ড যেটা বানায় দেয় ওটা তো সব থেকে পারফেক্ট হয়, বাট আমার হাজবেন্ড তো আমার মাইক্রোফোন আমার কাছে। আমি বলছিলাম জাস্ট 5 মিনিটের একটা শর্ট নিব, ব্লগের এন্ডিংটা নিব, টিয়ার ব্লগের, বাট 10 মিনিট আগে হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে কেকও চলে আসছে। তো
আমি যেটা বলতে চাইছি, তোমাদের ভাইয়া যে সেটআপ আমাকে রেডি করে দেয় ওটা তো সব থেকে বেস্ট হয়, ওই ভিডিওটা বেস্ট হয়, এডিটিং বেস্ট হয়, বাট সে তো এখন আর আগের মতো এফোর্ট দেয় না। কি এটা দেখি, ভাবি কি যেন পাঠাইছে, দেখি কি তরকারি। ওয়াও, শাক, জোস, পুঁই শাক তোমার পছন্দের, পুঁই শাক না? হ্যাঁ পুঁই শাক। আমি কি দেখা চিনবো না? তো কি মনে করতেছো মানে? খাও খাও, কে খাও। দেখছো, ভাবি হচ্ছে পুঁই শাক পাঠাই দিছে। তো কিন্তু তোমাদের ভাইয়া তো আগের মতো এখন আর এফোর্ট দেয় না। এখন সে আমার উপরেই ছেড়ে দেয়। সে শুরুতে তো আমার কেউ ছিল না, আমার সব ভিডিও তোমাদের ভাইয়াই করে দিত, আর হচ্ছে সামি করে দিত আমার আর তোমাদের ভাইয়ার দুইজনের ভিডিও। এখন তোমাদের ভাইয়া এখন তো অসুস্থ, আমি এখনকার কথা বলতেছি না, বর্তমানের কথা বলতেছি না, আমি বলতেছি যে লাস্ট আগে, ধরো তুমি অসুস্থ হওয়ার আগে, তখন থেকেই তো আমাদের ভিডিও ওরাই বানায়। আর ওইভাবে একা আমি একটা ভিডিও বানাবো ওইভাবে বানানো হইতো না। হ্যাঁ, ওদের তো শিখাইছে তোমাদের ভাইয়াই। যাই হোক, সবকিছুর পিছনে অবশ্যই তোমাদের ভাইয়া, কারণ ক্যামেরার সামনে কথা বলা আমাকে তোমাদের ভাইয়াই শিখাইছে। আমি এই ভ্লগিং এর কিছুই জানতাম না। আমি যদি জানতাম তাহলে তো আমি আগে থেকে একা একাই করতাম, তাই না? অবশ্যই করতাম। কোন মানুষ না চায় যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে এই যুগে? আমি তো জানতামই না যে হচ্ছে পেজ থেকে এত এত টাকা ইনকাম করা যায়। যখন আমি ফুড আপির ফার্স্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তার মাসে 10 লাখ টাকা ইনকাম, সব এটা নিয়ে এত ট্রোল করছে, আমারও মনে হয়েছে যে আসলে এটা মিথ্যা হয়তো বা, বাট না, আসলেই করা যায়, করা যায়। তোমার আবার সেই 10 লাখের পরিমাণে এফোর্টও তোমার দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি সেটা করতে পারবা, নয়তো শুধু শুধু এমনি এমনি করতে পারবা না। যাই হোক, এটাই বলবো, যারা যারা হচ্ছে ভ্লগিং শুরু করে তারপর হাল ছেড়ে দিছো, হাল ছেড়ে দিও না। একদিন না একদিন সফলতা ঠিকই পাবা। মনিটাইজেশনটা অন হয়ে গেলে বিশ্বাস করো, 10 মানে $100 যখন তোমার ফার্স্ট হবে, তুমি উইথড্র করতে পারবা 10,000 টাকা হলে, তখনও তোমার যে কি শান্তিটা লাগবে, 10,000 টাকা যখন হাতে নিবা, যেটা তোমার ইনকাম, আসলে এটা অনেক কিছু, অনেক কিছু। আর আমি বলবো সবসময় এটা তুমি একাই করো, কারণ তুমি এত কষ্ট করবা 2-3 বছর ধরে, তারপরে অন্য মানুষকে জাস্ট ফ্রেমে রাখবা, তার বিনিময়ে তারা পুরো ক্রেডিটটা নিয়ে যাবে, তখন দুঃখে তোমার মরে যাইতে ইচ্ছা করবে। ঠিক আছে, 3 বছর ধরে দিন রাত 24 ঘন্টা আমি সিজারের কেবিন থেকে বের হয়ে ধরতে গেলে তার পরের দিন আমি ভ্লগ বানাইছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কেন বানাইছি? শখের না, তখন টাকার জন্যই বানাইছি, কারণ আমার মেয়ে এনআইসিইউতে ছিল, আমার মেয়ের 7 লাখ টাকা লাগছে, সেখানে আমার পরিবার ছাড়া আর কেউ 1 টাকাও দেয়নি। আমার আম্মু আমার আব্বু যতটুকু পারছে সেটা দিছে, আর বাকিটা আমরা দিছি, আমি আর আমার হাজবেন্ড। সো সেই এফোর্টটা আমার দিতে হইছে, ঠিক আছে? যার জন্য আমি বাধ্য হয়েছি ব্লগ বানাইতে। তো এত এফোর্ট দিয়ে এত কিছু করে যখন তোমার অন্য কাউকে জাস্ট ফ্রেমে রেখে তোমার তারপরে সে পুরো ক্রেডিট নিয়ে নিবে, তখন তোমার ভালো লাগবে না। কেউ না শূন্য থেকে না পারলে উপরে উঠুক, যে কেউ চিনে না, একটা আননোন ফেস। হ্যাঁ, ধরো এই যে কত ভিউয়ার্স, তোমরা আমাদের ভিডিও দেখো না, আমরা যখন শুরু করছি আননোন ছিলাম, আমাকে কেউ চিনতো না, আমার এই 50,000-এর মতো ফলোয়ার ছিল টিকটকে। আর তোমাদের ভাইয়াকে তো ফটোগ্রাফি লাইফে কেরিয়ারে যারা চিনতো সাভারের, তারাই। এছাড়া আমিও তো আগে তোমাদের ভাইয়াকে চিনতাম না, তোমাদের ভাইয়া আমাকে চিনতো না। তো সেই আননোন ফেসটাকে যখন নোন বানাইছি, এখন আমাদের সাথে থেকে তোমরা রাজকে চিনো, ইরফানকে চিনো। ইরফান আমাদের সাথে না আসলে চিন্তা না, রাজকে চিন্তা না। তো এখন যদি এই আমাদের ভিডিওর পুরো ক্রেডিটটা হয় ইরফানের, রাজের, রিফাতের, জিহাদের, সামির, মুনতাহার, সেটা কখনোই সম্ভব না। ওদেরকে আমরা এখানে আনছি, তারপর তোমরা চিনছো। এখানে যদি সামি মুনতাহার নাও থাকে, তারপরও আমরা ধরো যে 2 দিন পরে যেটা আগে হইছে সেটা 2 দিন পরে হইতো। হ্যাঁ, কাপল ভ্লগার কি ভাইরাল হয় না? একটা মেয়ে ধরো ভ্লগ করতেছে, সে কি ভাইরাল হয় নাই? অবশ্যই হয়। প্রত্যেকটা মানুষই, তুমি একটা কাজের পিছনে যদি লেগে থাকো, তুমি একদিন না একদিন সফল হবাই। সেটার পিছনে যদি কেউ এসে তোমার পুরো ক্রেডিট নিতে চায় বা তার জন্যই সবকিছু হয়েছে, তখন এর চেয়ে দুঃখ আর কিছু থাকবে না। এই জন্য বলবো সবসময় একা একা ফ্রেমে থাকবা, একা একা ভিডিও করবা, যাতে তোমার কষ্ট, তোমার এফোর্ট, সেটার সম্পূর্ণ ক্রেডিট তোমার থাকে। এটা অবশ্যই করা উচিত। আর জীবনে কারো আইডি মেনশন দিবা না। আমার মতো তো বলদ জীবনেও হবে না ভাই। আমি যদি নর্মাল পরিচয় হয় একটা মানুষের সাথে, ধরো আমি টাকা দিয়ে কোনো কিছু কিনছি, হ্যাঁ, সে যদি আমাকে একটু ভালোভাবে বলে, আপু প্লিজ একটু পেজটা মেনশন করে দিও, আমি করে দিই। অনেকেই মনে করো এটা প্রমোশনের। অনেক ভিডিও এমন আছে আমার প্রোফাইলে, ড্রেসের, মেকআপের, ধরো তারপরে হচ্ছে এই কেকের, সব থেকে বেশি আমি টাকা দিয়ে কিনা আমি মেনশন করে দিছি। এটা কোনোদিন করবা না ভাই। তুমি কাউরে মেনশন দিবা না, তুমি একা একা গ্রো হবা, একা একা। এটা আমি বলবো।
কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় কি যে আসলে সবাইকে নিয়ে বড় হওয়া উচিত। ধরো প্রমোশনের তো একটা বাজেট থাকে। আমি আগে পেজটা দেখি যারা প্রমোশনের জন্য নক করে, যখন মডারেটর হচ্ছে আমাকে জানায়, আমি বলি আগে পেজ লিংক দাও। কারণ ধরো 1 লাখের একটা পেজ, তাকে তো আর আমি ফ্রিতে করে দিব না। আবার ধরো 2000 ফলোয়ার একটা, 200 ফলোয়ার একটা পেজ, তাকে তো আমি একটা বিগ বাজেট দিতে পারবো না, তাই না? তো সেটা তো পেজ দেখে কাজ করতে হবে। তো পেজ লিংক নিয়ে যখন দেখি, তারপরে যখন কথা বলি, মডারেটর বলে আপু অনেক রিকোয়েস্ট করতেছে, তখন বলি হ্যাঁ ঠিক আছে আমি কথা বলি, তুমি সরো। কারণ ওই হোয়াটসঅ্যাপটা তো আমার বাসার ফোনেও লগ ইন করা আছে, ওটা কখনো চেক করা হয় না। তো তখন চেক করতে বলা হয় যে ইমার্জেন্সি কিছু, তখন চেক করি। তো কথা বলি আমি নিজে, তখন হচ্ছে আমি ফ্রিতে করে দিই। দেখা গেল এই কতগুলো চুরির প্রমোশন আমি, এই যে হাতে হ্যান্ডমেড চুরির প্রমোশন আমি ফ্রিতে করে দিছি। কারণ আমি মনে করি আমি এখানে আসছি, যতটা কষ্ট করছি, তো কারো যদি হেল্প না হয়, আমি যদি কাউকে বড় হইতে হেল্প না করি, তাহলে আমার এই জায়গায় এসে আমার লাভটা কি হইলো? তো অনেকেই হচ্ছে পার্সোনাল ব্লগ পেজ আমাকে প্রমোশন করতে বলো, সেটা আমি করি না। অনেকে অনেক টাকার অফারও আমাকে দিছো, তারপর আমি করি নাই। কারণ তুমি কি ব্লগ বানাও সেটা আমি জানি না। সো তোমার হচ্ছে নিজেকে নিজের প্রুভ করতে হবে। তুমি ব্লগ বানাইতে থাকো, তুমি প্রতিনিয়ত কন্টিনিউ অ্যাক্টিভ থাকো, দেখবা একদিন সফল এমনি হবা। সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, জাস্ট ভিডিও কোয়ালিটিটা যাতে একটু ভালো থাকে। একদম লো কোয়ালিটির ভিডিও না আসলে ফর ইউ তে আসতে চায় না। জাস্ট একটু, তোমার যদি এর জন্য এমন না তোমার আইফোনই লাগবে, ঠিক আছে? তুমি একটা অ্যান্ড্রয়েড কম দামের ফোন দিয়ে ভিডিও বানাইতে পারবা, সেটা তোমার বুঝতে হবে যে হ্যাঁ আমার ফোনটা কম দামি, তাহলে আমি একটু রোদের আলোতে যে ভিডিও বানাই, একটু লাইট বেশি থাকুক সেখানে ভিডিও বানাই। আমাদের এই ভিডিওতে কিন্তু হচ্ছে 4টা লাইট, বর্তমানে কিন্তু যে ভিডিওটা দেখতেছো এখানে 4টা লাইট সেট আপ করা। সো এমনি এমনি একটা সুন্দর ভিডিও তৈরি হয়ে যায় না। যখন দেখবা যে আচ্ছা অমুক অমুক ভাইয়ার একটা ভিডিও দেখলাম এত সুন্দর, আমার ভিডিওটা এমন হয় না কেন, তখনই বুঝতে পারবো এখানে লাইটের কেরামতি আছে, ক্যামেরার কেরামতি আছে, এডিটিং এর কেরামতি আছে। তো এই সব কিছু মিলে এডিট করে না লাইট বসানো যায় না, ঠিক আছে? সবকিছু এডিট করে, যেমন তোমার আমার নাক যেমন, আমার চোখ যেমন, এগুলা যেমন হাইড করা যায় না তেমন, বা আকৃতি চেঞ্জ করা যায় না এডিট করে না, লাইটও এত বেশি কিছু করা যায় না। সো এটা যদি তুমি একটু দিনের বেলা, তুমি যদি মনে করো তোমার ক্যামেরার কোয়ালিটি বেশি একটা ভালো না, আর তোমার লাইট হচ্ছে বাসায় নাই, সেক্ষেত্রে তুমি দিনের বেলা ভিডিও বানাও। হ্যাঁ, একটু হাতে না নিয়ে ফোনটা একটু ট্রাইপডে, বা ট্রাইপড না থাকলে হচ্ছে কোনো গাছের সাথে রেখে, বা কাউকে তোমার ফ্রেন্ড হোক, ছোট বোন হোক, ভাই হোক, তাদেরকে বলে একটু ভিডিওটা করো, দেখবা আরো সুন্দর হবে। আর সবসময় নিজের ভয়েসে ভিডিও বানানো শুরু করবা, নিজেকে পরিচিত করবা সবার সাথে। অন্যের ভয়েসে ভিডিও বানায় কোনো লাভ নেই, নিজের যোগ্যতায় নিজে উঠবা। আমি তোমাকে প্রমোশন করে দিলে যে এটা তোমার হবে, তার থেকে বেশি পরিচিতি হবে তুমি নিজের যোগ্যতায় যদি উঠো। আর কিছু কিছু পেজ আছে যারা হচ্ছে অন্যের সমালোচনা করে হচ্ছে ভাইরাল হয়। একটা পেজই তো আছে এরকম, নামই হচ্ছে ভাইরাল টপিক বাই, নামটা পরে আমি আর বলবো না, যাকে অলরেডি হচ্ছে উকিল হচ্ছে দিছে, নোটিশ দিছে, সমস্যা নাই। সে প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা বলে, প্রত্যেকটা, এবং খুব খারাপ ভাবে কথা বলে, জানুক না জানুক, কারণ তার কাজই হচ্ছে কে ভাইরাল হইলো সেটা নিয়ে। ভাই তোমার যোগ্যতা কোথায়? এখানে একটা ভাইরাল টপিক নিয়ে সবাই কথা বলতে পারে, তার মানে সেটা তোমার যোগ্যতা প্রকাশ পায় না। তোমার যোগ্যতা তাহলে সমালোচনা করা, এটা ছাড়া কিছুই না। তোমার নিজের যোগ্যতাকে, তুমি সেলাই করতে পারো তুমি সেটা দেখাও, তুমি ভালো রান্না করতে পারো তুমি সেটা দেখাও, তুমি ভালো গল্প করতে পারো তুমি গল্প করো। কথা বলেও মানুষকে ভুলায় রাখা যায় না, হলে এই 20 মিনিট ধরে আমার বকবক তোমরা শুনতা না, এত বড় ব্লগটা তোমরা দেখতা না। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। রাত 9টায় দেখা হবে সৈয়দ ফ্যামিলিতে। আল্লাহ হাফেজ।